রক্ত কমে গেলে কি শুধু আয়রন ট্যাবলেটই যথেষ্ট? প্লেটলেট কমে যাওয়া কি খুব ডেঞ্জারাস? আর ব্লাড ক্যান্সার হওয়া মানেই কি জীবনের শেষ? এই প্রশ্নগুলোর উত্তর জানাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই বিশেষ কারণের জন্যই আজকের এই এপিসোড। তাই আজকে আমাদের সাথে আছেন কলকাতার একজন বিখ্যাত হেমাটো অঙ্কোলজিস্ট ডক্টর চিরশ্রী সান্যাল। আর আপনারা দেখছেন বেঙ্গলের অন্যতম হেলথ কেয়ার পডকাস্ট ডাক্তারবাবু। আজকে এই এপিসোডটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার ম্যাম, ওয়েলকাম টু ডাক্তারবাবু পডকাস্ট। আচ্ছা, আমরা এই পডকাস্ট শুরু করার আগে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে হেমাটো অঙ্কোলজি। আমরা এই হেমাটো অঙ্কোলজি অনেকেই শুনেছি, বাট অনেকের কাছে ক্লিয়ার নয় অ্যাকচুয়ালি এটা কী। আর এটা যদি আমাদের একটু সহজ ভাষায় বোঝান যে হেমাটো অঙ্কোলজি কী, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আগে আমি সবার আগে বলতে চাই যে হেমাটোলজি কি। হেমাটোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ শাখা, যেখানে রক্ত এবং রক্ত তৈরির অঙ্গ, যেগুলো অস্থিমজ্জা এবং লিম্ফ্যাটিক সিস্টেম, এগুলো রোগ নির্ণয় এবং চিকিৎসা করা হয়। এবং এখন হেমাটো অঙ্কোলজিস্ট মানে তিনি শুধু অ্যানিমিয়া ডিল করেন তা নয়, তার সাথে থ্যালাসেমিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, হিমোফিলিয়া, বিভিন্ন রকম ব্লাড ক্যান্সার, বোন ম্যারো ফেলিওর সিনড্রোম বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এইগুলো সবই হেমাটো অঙ্কোলজিস্টরা ট্রিট করেন। এবং তারাই ডিসাইড করেন কী ধরনের ট্রিটমেন্ট দেবেন। এবং কেমোথেরাপি, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনও এখন একটা কিউরেটিভ অপশান। হেমাটোলজি মানে বেসিক্যালি হচ্ছে রক্ত সংক্রান্ত রোগের চিকিৎসা। হ্যাঁ, সেটা অঙ্কোলজি হতে পারে আর নন ক্যান্সারও হতে পারে। আচ্ছা, কোন ধরনের রোগী আপনার কাছে বেশি আসেন যারা রক্তের সমস্যা নিয়ে? আমাদের ডেলি প্র্যাকটিসে আমরা যেটা পাই যে অ্যানিমিয়া, এবার অ্যানিমিয়ার বিভিন্ন কারণ হতে পারে। থ্যালাসেমিয়া পেশেন্ট, এছাড়াও বিভিন্ন রকম প্লেটলেট ডিসঅর্ডার, প্লেটলেট কম বা প্লেটলেট বেশি, দু ধরনেরই হতে পারে। তার সাথে ব্লাড ক্যান্সার, বিভিন্ন রকম ব্লাড ক্যান্সার, যেটা আমরা লিউকেমিয়া, লিম্ফোমা বা মাইলোমা বলি, এগুলো আমরা পেশেন্টস ডেলি এনকাউন্টার করি। আর ধরুন যে রক্ত, মানে আমরা সাধারণত জানি রক্ত শুধু হার্টের সাথেই কানেক্টেড, মানে রক্ত বেসিক্যালি অক্সিজেন বহন করছে। এটা ছাড়াও কি রক্তের আর কোনো ভূমিকা থাকছে আমাদের শরীরে? নিশ্চয়ই। রক্ত, হিমোগ্লোবিন সারা শরীরে আমাদের অক্সিজেন সাপ্লাই করে, কিন্তু রক্ত যদি কম হয়, মানে যাকে বলি আমরা অ্যানিমিয়া, সেটা হলে শুধু সেটা হার্ট নয়, তাছাড়া এটা কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আমাদের ইমিউনিটি সিস্টেমেরও আমাদের প্রবলেম করতে পারে। তো অ্যাকচুয়ালি এটা ওভারঅল সব আমাদের অর্গানকেই ড্যামেজ করতে পারে। মানে রক্ত একটা বিশেষ পার্ট আমাদের শরীরে। আচ্ছা ম্যাম, সবসময় যে দুর্বল লাগা, এটা কি ভিটামিনের অভাবে হয়, না অনেক সময় কোনো ব্লাড ডিসঅর্ডারও দেখা দিতে পারে? দুর্বলতার অনেক কারণ হতে পারে। তার মানে যে দুর্বল লাগলো মানে আমি একটা ভিটামিন খাবো, এরকম নয়। অ্যানিমিয়ার বিভিন্ন কজ হতে পারে, সেটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, B12 বা ফোলেট ডেফিসিয়েন্সির জন্য আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এছাড়াও আমাদের কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এগুলোর জন্যও আমাদের অ্যানিমিয়া হতে পারে। এবং কিছু ব্লাড ডিসঅর্ডার যেরকম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এগুলোও অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং আমাদের কিছু ব্লাড ক্যান্সারগুলো ইনিশিয়ালি লক্ষণ কিন্তু অ্যানিমিয়া হয়। আচ্ছা, ব্লাড টেস্ট যদি নর্মাল থাকে সেক্ষেত্রেও কি কোনো সময় ব্লাড ডিসঅর্ডার হতে পারে? ব্লাড টেস্ট নর্মাল থাকলেও অ্যাকচুয়ালি হেমাটোলজি মানে সেটা হচ্ছে শুধু ব্লাড ক্যান্সার তা তো নয়। এটা হচ্ছে যদি ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, অনেক সময় প্লেটলেট কাউন্ট নর্মাল থাকে কিন্তু তাও ব্লিডিং, কালশিটে দাগ, এগুলো হতে পারে, বা কোয়াগুলোপ্যাথি সেরকম হতে পারে। তো যদি থাকেও যেরকম কোনো সিমটম থাকে, গায়ে কালশিটে দাগ পড়ে যাচ্ছে, সেগুলো হলেও আমাদের সাথে যোগাযোগ। হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ে গেল। অনেক সময় ব্লাড প্যারামিটারসে প্লেটলেটের কাউন্ট নর্মাল হতে পারে, কিন্তু এরকম ম্যানিফেস্টেশনস আসতে পারে। সেক্ষেত্রে কতটা ডেঞ্জারাস হয়? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আগে কারণটা কি।
কিছু কিছু ক্ষেত্রে আগে প্লেটলেটের ক্ষেত্রে প্লেটলেট যে যদি 1.5 লাখের কম থাকে তাহলেই বলে যে প্লেটলেট কম, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। যদি 50,000-এর কম হয় তখন আমাদের ব্লিডিং লিস্ট বাড়ে। যদি 20,000-এর কম হয় তাহলে আমাদের আরেকটু বেশি সতর্ক হতে হবে, এবং 10,000-এর কমে হলে সেক্ষেত্রে আমাদের প্লেটলেট ট্রান্সফিউশন লাগতে পারে। এক্ষেত্রে স্পন্টেনিয়াস ব্লিডিংও হতে পারে। মানে এই ক্ষেত্রে তখন হসপিটালাইজ হওয়া দরকার আমাদের আছে। হ্যাঁ, ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত এগুলো। একটা সাধারণ মানুষের বছরে কতবার ব্লাড টেস্ট করা উচিত, আর কি ধরনের ব্লাড টেস্ট করা উচিত? রুটিনলি সিবিসি করা উচিত, আচ্ছা, সিবিসি ফুল ফর্মটা কমপ্লিট হিমোগ্রাম। এখানে সেখান থেকে ব্লাডের সমস্ত প্যারামিটারগুলোই কমপ্লিট হিমোগ্রাম থেকে অনেক ইনফরমেশন হয়, ইউজফুল হয় আমাদের জন্য। এবার সেটার উপর বেস করে আমরা তার ফ্রিকোয়েন্সি টেস্ট করি, বাকি টেস্ট করি এবং তার কনফার্মেন্টারি টেস্ট করি, কিন্তু সিবিসি একবার করতেই হয়। আর এই যে ধরুন আপনার এই 16 বছরের জার্নি, এই জার্নিতে এমন কি কোনো আপনার কাছে রোগী এসেছিল, হয়তো এসেছিল একটা সাধারণ দুর্বলতা নিয়ে, যে শরীর ঠিক লাগছে না, পরে যখন আপনি টেস্ট করলেন দেখা গেল একটা বড় একটা রোগে পরিবর্তন? প্রায়ই আমাদের হয়। যেরকম এর মধ্যে রিসেন্টলি একজনকে আমি দেখলাম, তার শুধু কমপ্লেন ছিল যে অতিরিক্ত দুর্বলতা। তারপরে যখন তাকে আমি জিজ্ঞেস করি তখন সে আমাকে বলে যে আমার একটু ওজন কমে যাচ্ছে, কিন্তু সে এসেছিল শুধু দুর্বলতা, তাছাড়া তার কোনো কমপ্লেন ছিল না। এবং তারপরে আমি জানতে পারি তার মাঝে মাঝে একটু গাম ব্লিডিং হচ্ছে, সে ডেন্টালের চেক আপ করিয়েছে, বাড়িতে কিছু আয়রন ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট খেয়েছে, কিন্তু আমাদের কাছে আসার পর আমরা সিবিসি করিয়ে দেখতে পারি তার মধ্যে ব্লাডের যে প্যারামিটার্সগুলো আছে তাতে অ্যাবনর্মালিটি, এবং তারপরে আমরা বাকি বোন ম্যারো টেস্ট বা বাকি মলিকুলার টেস্টিং করে তার ডিটেকশন হয় যে তার লিউকেমিয়া। তারপরে আমরা তাকে ট্রিট করি, সে এখন নর্মাল লাইফ আছে, তার ডিটেকশন আর্লি হয়েছিল। আচ্ছা, একটু আগে যেটা আপনি বলছিলেন থ্যালাসিমিয়া, যে হেমাটোলজির একটা পার্ট, আমরাও শুনেছি থ্যালাসিমিয়া। অ্যাকচুয়ালি থ্যালাসিমিয়াটা কি, এটা যদি একটু সহজ ভাষায় আমাদের বোঝান। থ্যালাসেমিয়া একটা হচ্ছে ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, যেটাতে গ্লোবিন চেন সিনথেসিস কম হয়। এটা ইনহেরিটেড, কিন্তু এটা প্রতিরোধযোগ্য। যদি আমরা ঠিকমতো পরীক্ষা ঠিক সময় মতো করতে পারি বা আমাদের অ্যাওয়ারনেস থাকে, এটা প্রতিরোধ করা সম্ভব। এবার থ্যালাসেমিয়া মানেই সেটা মানে রক্ত লাগে এরকম ব্যাপার নয়, এই স্পেকট্রামটা অনেক বড়। আর এটা কি কি কারণে হয়? এটা মূলত জেনেটিক ডিসঅর্ডার, বাট থ্যালাসেমিয়া মানেই যে ব্লাড নিতে হবে এমন নয়। থ্যালাসেমিয়া বাহকও হতে পারে, আবার কোনো থ্যালাসেমিয়া পেশেন্টের মাঝে মাঝে ব্লাড রাখতে পারে, যাকে আমরা বলি নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট। আবার কিছু থ্যালাসেমিয়া রোগীর রেগুলার বেসিসে ব্লাড দিতে হয়, তাদের আমরা বলি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। তো এই স্পেকট্রামটা অনেক বড়। যেমন কেরিয়ার কিন্তু বাহক, সেটাতে তারা একটা নর্মাল আমাদের মতোই মানুষ, যাদের কোনো দিন রক্ত লাগে না। আচ্ছা আচ্ছা, আয়রন ট্যাবলেট খেলে কি থ্যালাসেমিয়া কমে? না, এটা একদমই নয়, বরং আয়রন রেস্ট্রিক্টেড ডায়েটই থ্যালাসেমিয়ার জন্য আমরা বলি, কারণ থ্যালাসেমিয়া পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশনের জন্য আয়রন ওভারলোড হয় ট্রান্সফিউশন ডিপেন্ডেন্টলি, আর যাদের নন ট্রান্সফিউশন ক্যাটাগরি বলি তাদের হাইপার অ্যাবজর্পশন হয়, নর্মাল লোকের থেকে তাদের আয়রন অ্যাবজর্পশন বেশি হয়। তো আয়রন ওভারলোডই প্রবলেম থ্যালাসেমিয়ার, যার জন্য আমাদের অনেক চিলেটার ইউজ করে তার শরীর থেকে আয়রন বার করতে হয়। তো আমাদের আয়রন রেস্ট্রিক্টেড ডায়েটই আমরা বলি, এবং ওটাই আমাদের লক্ষ্য যে অতিরিক্ত আয়রন যেন না জমে। আচ্ছা, আয়রন ট্যাবলেট খাওয়াটা কি সব ধরনের অ্যানিমিয়ার সমাধান? না, এটা একদমই নয়, কিন্তু এটা আমাদের খুব রেগুলার প্র্যাকটিস। মানে আমি অনেকই মানে অ্যানিমিয়া পেশেন্ট দেখেছি যারা এরকম নিজেরাই দোকান থেকে কিনে আয়রন ট্যাবলেট খেয়ে নেয়, বা নিজেরাই মানে আইভি আয়রন ইনজেকশন পেয়ে গেছে, কিন্তু তাদের কাছে আয়রনের কোনো রিপোর্ট করা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো এটা একদমই উচিত নয়। আমাদের তখন কনসাল্ট করা উচিত হেমাটোলজিস্ট
সাথে, এবং সেখানে কতটা আয়রন ডেফিসিয়েন্সি আছে এবং কতটা কারেকশন দিতে হবে সেটা দেখা উচিত। এবং এটাও দেখা উচিত সে তার থ্যালাসেমিয়া সে কেরিয়ার আছে কিনা। যদি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকে তাহলে সেটার তার থ্যালাসেমিয়া স্ক্রিনিংও করা আচ্ছা উচিত। আচ্ছা, মহিলাদের মধ্যে অ্যানিমিয়া বেশি কেন হয়? মহিলাদের মধ্যে অনেকগুলো কারণ আছে। এক তো হচ্ছে তাদের মেন্স সাইকেলে বেশি লস হতে পারে, তাদের প্রেগনেন্সি, পোস্টপ্যাটাম ডেলিভারির পরে একটা আয়রন ডেফিসিয়েন্সি হয়। অনেক মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যা থাকে, যেরকম ফাইব্রয়েড। তো এগুলো হলে মেনোরেজিয়া বা সাইকেলে বেশি পিরিয়ড হয়, তো এগুলোর জন্য আর ডায়েট, তাদের নিউট্রিশনের স্ট্যাটাস, অ্যানিমাল প্রোটিন ঠিক মতো খাচ্ছে কিনা, এগুলো ফ্যাক্টর। তো এই থেকে মহিলাদের বেশি অ্যানিমিয়া। কি ধরনের খাওয়া উচিত যাতে অ্যানিমিয়া অ্যাভয়েড করা যেতে পারে? এমনি তো ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আয়রন রিচ ডায়েট। এবার আয়রনের সোর্স হচ্ছে অ্যানিমাল প্রোটিন, তো অ্যানিমাল প্রোটিন ঠিক করে খাওয়া উচিত। বাকি কলা, খেজুর, আমন্ডস, বাদাম, রেজিন, গুড়, এগুলোর মধ্যেও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে, তো এগুলো খাওয়া উচিত। আমাদের ভিটামিন B12ও আমাদের অ্যানিমাল প্রোটিন থেকে আসে, তাই ব্যালেন্স ডায়েট ভীষণ দরকার। কিন্তু আবার অন্যদিকে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট, সেটা তো ডায়েটের রোল আছে। আপনার পার্টে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার। তো সাধারণ মানে আমরা যেটা ব্লাড ক্যান্সার মানে একটা ট্রমা বা ভাবি এটাই শেষ। তো এই ব্লাড ক্যান্সারটা কেন হয়, এটার কি কোনো প্রপার রিজন আছে? এখন ব্লাড ক্যান্সারের স্পেকট্রামটা অনেক বড়। ব্লাড ক্যান্সারের মধ্যে লিউকেমিয়া এবং লিম্ফোমা, মাইলোমার বিভিন্ন অসুখ আছে। এবার হ্যাঁ, জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, একটা ফ্যামিলি হিস্ট্রি ম্যাটার করে, কিন্তু সবসময় যে ব্লাড ক্যান্সার নিয়ে কেউ জন্মায় না, এটা বয়সের সাথে আমাদের হয় জেনেটিক চেঞ্জ। ওকে, আর এটা কি অ্যানিমিয়ার সাথে কোনোভাবে রিলেটেড? অ্যাকচুয়ালি অ্যানিমিয়া কোনো রোগ নয়, রোগের লক্ষণ। এবার সেই লক্ষণ বিভিন্ন কারণে হতে পারে, সেটা ব্লাড ক্যান্সারের জন্য হতে পারে, এটা খুবই কমন। এছাড়া কোনো যেরকম আমরা আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এগুলোর জন্যও হতে পারে। আর ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কিছু বোঝা যায়? হ্যাঁ, কিছু কিছু সিমটমস যদি হয় সেগুলো আমাদের সতর্ক হতে হবে। যেমন হচ্ছে অতিরিক্ত দুর্বল লাগা, আগে যেরকম লাগছিল তার থেকে বেশি দুর্বল লাগছে কিছুদিন, সেটা তো নর্মাল কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, যেগুলো আগে করতে পারতাম। তারপর বারবার জ্বর আসা, ইনফেকশন হওয়া, ওজন কমে যাচ্ছে, আনএক্সপ্লেনড ওয়েট লস যেটা আমরা বলি, সেগুলো হলে, লিম্ফ নোড ফুলে যাওয়া, খিদে না পাওয়া, লস অফ অ্যাপিটাইট, এই জিনিসগুলো যদি হয় সেগুলো হলে আমাদের সচেতন হতে হবে, আমাদের পরামর্শ করতে হবে হেমাটোলজিস্টের সাথে। আর কোন ধরনের ব্লাড টেস্ট করলে, বা আমরা যে ধরুন যে প্রত্যেক বছর একটা ব্লাড টেস্ট করছি, সেখান থেকে কি কোনোভাবে ক্লু পাওয়া যায় যে এটা ব্লাড ক্যান্সারের দিকে যাচ্ছে? সেখান থেকে একদম যেটা বলছিলাম যে কমপ্লিট হিমোগ্রাম, সেটা ভীষণ ইউজফুল। এবং কমপ্লিট হিমোগ্রাম তো খুব সহজেই সব জায়গায় করা যায়, তো সেখান থেকে আমরা দেখতে পারি যে হিমোগ্লোবিন লেভেল, বাকি রক্তে বাকি যে 3টি উপাদান আছে, যে WBC বা শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা অনুচক্রিকা, এগুলোর কম বা বেশি যে কোনো কিছুই আমরা সেখান থেকে জানতে পারি। এবং অ্যানিমিয়ার কারণও অনেকটা আমরা বাকি প্যারামিটার্স থেকে, ইন্ডাইসেস থেকে জানতে পারি। আর আজকের দিনে এই মডার্ন টেকনোলজির যুগে ব্লাড ক্যান্সার কতটা চিকিৎসাযোগ্য? হ্যাঁ, ব্লাড ক্যান্সার মানে আগে যেটা ছিল মিথ, যে ব্লাড ক্যান্সার মানে এটা জীবনের শেষ কথা, সেটা একদমই নয়। এখন চিকিৎসা শাস্ত্র অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেটা থেকে আমরা আর্লি যদি আমরা তাদের ডিটেক্ট করতে পারি এবং ট্রিটমেন্ট দিতে পারি, অনেক ক্ষেত্রেই আমরা সেটাতেই সফল হই এবং তাকে নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারি। কেমো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা
কন্ট্রোল করি রোগকে। বাট এখন যে নতুন অ্যাডভান্স টেকনোলজি এসছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটার মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ সুস্থ লাইফ দিতে পারি। মানে পুরোপুরি মানে এটা কিউরেটিভ, কেমো আচ্ছা। দিয়ে রোগ কন্ট্রোল করা হয়, নির্মূল নয়, কিন্তু ট্রান্সপ্লান্টের মাধ্যমে ফুল কিওর সম্ভব। আচ্ছা, ব্লাড ক্যান্সার কি তাহলে পুরোপুরি কিউরেবল না? না, এখন চিকিৎসা শাস্ত্র অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তার মাধ্যমে আমরা শুরুতেই তার সাইটোজেনেটিক্স, মলিকুলার টেস্টিং এগুলো করে আমরা আগে থেকেই প্রেডিক্ট করতে পারি এই ডিজিজটা কিভাবে প্রোগ্রেস করবে, কতটা রিল্যাপসের চান্স, বা আমরা কোনো টার্গেট মিউটেশনস দেখি। এখন টার্গেট থেরাপির মাধ্যমে আমাদের তাদের সুস্থ জীবন দেওয়া সম্ভব, এবং ট্রান্সপ্লান্ট স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমেও আমরা তাকে কিওর করতে পারি। আর অন্য ক্যান্সারে যেরকম স্টেজ হয়, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এরকম কি ব্লাড ক্যান্সারে এরকম স্টেজ হয়? এরকম তো স্টেজ আছেই, কিন্তু রক্তের ক্যান্সার মানে যখন সেটা রক্ত চলে আসে তখন সেটা অ্যাডভান্স, বোন যখন ইনভলভ হয়ে যায় তখন সেটা stage হয়। আর এটা কোনো বয়স সীমা থাকে যে কোনো বয়সেই হতে পারে ব্লাড ক্যান্সার, বাট কিছু কিছু ক্যান্সার কিছু কিছু বয়সে বেশি হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে ALL, অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া, তরুণদের ক্ষেত্রে AML এবং হজকিন্স লিম্ফোমা, এগুলো বেশি হয়। এল্ডারলি পেশেন্ট যারা আছে তাদের NHL, নট হজকিন লিম্ফোমা, CLL, মাল্টিপল মাইলোমা, এগুলো এল্ডারলি, আচ্ছা। 50-60 এটা কি কোনো বংশগত ব্যাপার থাকে ব্লাড ক্যান্সারে? ইনহেরিটেড তো হতেই পারে, জেনেটিক ব্যাপার হতে পারে, কিন্তু সবসময় এরকম জেনেটিক প্রিডিসপোজিশন থাকে না। এটা বয়সের সাথে ক্লোনাল ইভলিউশন হয়েও হতে পারে, নিয়ে জন্মায় না, পরে হয় অ্যাকওয়ার্ড। আর ধর এখন তাহলে ব্লাড ক্যান্সারের জন্য কি ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি আপনি ইউজ করেন? ব্লাড ক্যান্সারের জন্য এখন আমরা শুরুতেই আমরা তাদের এক্সটেন্সিভ মলিকুলার টেস্টিং, জেনেটিক মার্কার এগুলো দেখে নিই। আমরা টার্গেটেড থেরাপি এখন দিই, আর হচ্ছে যেটা MRD গাইডেড থেরাপি, যেটাকে বলে যে যতটা রোগ আছে সেটা আমরা অ্যাসেস করে যতটা দরকার ততটাই আমরা কেমো দিই। সেটা একটা নতুন কনসেপ্ট, যাতে আমরা কেমো টক্সিসিটিগুলো অনেক কমাতে পারি। তো MRD ডাইরেক্টেড থেরাপি এখন হচ্ছে। এছাড়া আপনাকে বললাম যেটা যে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং কার্টি থেরাপি, এগুলো সব সেলুলার থেরাপি, এগুলো আমাদের চিকিৎসা শাস্ত্রের অ্যাডভান্সমেন্ট রয়েছে। আর আপনার এমন কোনো পেশেন্টের কোনো অভিজ্ঞতা যিনি ব্লাড ক্যান্সার যার হয়েছিল এখন উনি খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, তো একটা স্টোরি আমি শেয়ার করি আপনাদের সাথে। তো 14 বছরের একটি ছেলে, সে প্রথমে আমার কাছে এসেছিল, জ্বর হচ্ছে, হাই গ্রেড ফিভার, 2 সপ্তাহের হিস্ট্রি। হ্যাঁ, তো তারপরে তার শুধু এইটাই, বারবার জ্বর, ইনফেকশন নিয়ে। তারপরে আমরা তার CBC করে আমরা দেখতে পাই যে সেখানে অ্যাবনর্মালিটি, ফার্দার বোন ম্যারো বা বাকি মলিকুলার টেস্টিং করে তার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে, এবং জেনেটিক মিউটেশনেও তার অ্যাডভার্স রিস্ক ছিল, খুব হাই রিস্ক ছিল যে তার রিল্যাপস হবে। তারপরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় সঙ্গে সঙ্গে, এবং তাকে ট্রান্সপ্লান্টের কথা আমরা বলি, যেহেতু তার রিল্যাপসের চান্স বেশি, রিফ্র্যাক্টরি হওয়ার চান্স বেশি, তার অ্যাডভার্স হাই রিস্ক চেন মিউটেশনস ছিল। কিন্তু তখন তার ভাই বোন ছিল না, সে একটিই সন্তান মা বাবার। তখন তার বাবার থেকে আমরা ম্যাচিং করি, HLA ম্যাচিং বলে, সেটা ম্যাচিং করার পর আমরা হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট করেছি। তাতে সে এখন আজ তো তার বয়স হচ্ছে 16 বছর, সে সুস্থ জীবন, কেমো ফ্রি লাইফ, আর নর্মাল লাইফ, স্কুলে যাচ্ছে নর্মাল বাচ্চাদের মতো। মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট তার হয়েছে, সে সুস্থ আছে। আচ্ছা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কি সবসময় কি ফ্যামিলি মেম্বার দরকার, মানে এটা কোনো জিনগত ব্যাপার থাকে? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অ্যাকচুয়ালি এখন বলে যেটা স্টেম সেল ট্রান্সপ্লান্ট, আগে বলা হতো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এখন আমরা বলি স্টেম সেল, কারণ এটা আমরা পেরিফেরাল ব্লাড থেকেও সেই সেলগুলোকে আমরা কালেক্ট করি, তো PBSC বলে। তো এটা 3 রকমের হয়। যদি অটোলোগাস ট্রান্সপ্লান্ট, যেটার ক্ষেত্রে
যেটা মাইলোমা অসুখেও আমরা করি, তো লিম্ফোমাতে করি, সেখানে ডোনার লাগে না। সেখানে নিজের থেকেই সেলসগুলো নেওয়া হয়, তারপরে পেশেন্টকে কেমো দিয়ে রোগ নির্মূল করে তার সেলস ফিরিয়ে দেওয়া হয়। তো এইটা একটা পদ্ধতি, ডোনার লাগে না। আচ্ছা। কিন্তু যেটা অ্যালোজেনিক সেটা দু রকম হয়। সেটা ফুল ম্যাচ যদি হতে চায় হুম, করি, সেক্ষেত্রে আমাদের সিবলিং, নিজের ভাই বোন, তাদের সাথে ফুল ম্যাচ, তাকে বলে ম্যাচ ট্রান্সপ্লান্ট। আর যেটা হাফ ম্যাচ, যেটা বলি যখন আমাদের দেখা যাচ্ছে যে ফুল ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে মা বাবার থেকেও নেওয়া যেতে পারে, সেটা হাফ ম্যাচ। সেটা একটা পদ্ধতি। হ্যাঁ, আর একটা আনরিলেটেড ডোনারও বলে, ম্যাচ আনরিলেটেড ডোনার বা মাড ট্রান্সপ্লান্ট। সেটাতে আমাদের ম্যাচিং হয় কিন্তু আনরিলেটেড ডোনার থেকে। আচ্ছা তো এই 3 রকমের ট্রান্সপ্লান্ট আছে, ম্যাচ, আনম্যাচ আর হাফ ম্যাচ। আচ্ছা, আমরা যে শুনি যে আমাদের ব্লাডের প্লেটলেট কমে গেছে, অ্যাকচুয়ালি প্লেটলেটটা কি, মানে আমাদের ব্লাডে এটা কি কাজ করে? হ্যাঁ, তো প্লেটলেটকে বাংলাতে আমরা বলি অনুচক্রিকা। সেটা রক্তের একটি উপাদান, যেটা এই যে রক্ত আমাদের কেটে গেলে রক্ত জমাট বাঁধতে আমাদের হিমোস্টেসিসে সাহায্য করে। তো প্লেটলেট কমে যাওয়ার কারণে আমাদের গায়ে কালশিটে পড়া বা ব্লিডিং ম্যানিফেস্টেশন, নাক দিয়ে রক্ত পড়ছে বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, যে কোনো অ্যাক্টিভ ব্লিডিং হতে পারে। ওকে। আর এটার মিনিমাম রেট কত হওয়া উচিত, মানে কত পার্সেন্টেজ হওয়া উচিত প্লেটলেট রক্তের মধ্যে? রক্তে আমাদের 1.5 লাখের থেকে কম হলে তাকে আমরা থ্রম্বোসাইটোপিনিয়া বলি। কিন্তু অত ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা মানেই যে ব্লাড ক্যান্সার তা নয়। এটা যে কোনো ভাইরাল ফিভারে হতে পারে। হ্যাঁ, আইটিপি বলে একটি অসুখ আছে, সেটাতে হতে পারে। ডেঙ্গু, যেরকম আপনি বললেন, ডেঙ্গুতে কমতে পারে, বা কিছু ব্লাড ক্যান্সারেও কমতে পারে। তো যদি সেটা 50,000-এর কম হয়, আমাদের সতর্ক হতে হবে। যদি 20,000-এরও কম হয়, আমাদের ব্লিডিং এর রিস্ক বেশি। এবং 10,000-এর কম হয়ে গেলে তো স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে কি হসপিটালে ভর্তি হওয়া খুবই দরকার? সেক্ষেত্রে আমাদের কাছে কনসাল্ট করা উচিত। সেক্ষেত্রে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হতে পারে, সেটা দেখে, কি কারণ আমরা দেখে হেমাটোলজিস্ট পরামর্শ করা উচিত। আমার যে প্লেটলেট কমে যাচ্ছে বা কমে গিয়েছে, এটা আমি জানবো কি করে? গায়ে হাতে পায়ে কালশিটে পড়া, আচ্ছা। ধাক্কা না লাগছে না জোরে, ইজি আমাদের ব্রুইজ হয়ে যাচ্ছে, কালশিটের মতো পড়ে যাচ্ছে, খুব জোরে ধাক্কা লাগছে না কিন্তু গায়ে কালশিটে দাগ পড়ে যাচ্ছে, বা যে কোনো রকম ব্লিডিং ম্যানিফেস্টেশন, পিরিয়ড বেশি হচ্ছে, বাকি গাম ব্লিডিং হওয়া বা এপিস্ট্যাক্সিস বা নোজ ব্লিডিং হওয়া, এগুলো যে কোনো রকম ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে, তাহলে সেটাতে সতর্ক হতে হবে। আর তাহলে কি প্লেটলেট কমে যাওয়াটা লাইফ থ্রেট? হ্যাঁ, যদি অ্যাক্টিভ ব্লিডিং হয়, তাহলে সেটা শুধু প্লেটলেটের সংখ্যা নয়, যে কোনো সংখ্যা, প্লেটলেটের সংখ্যা যাই থাকুক, যদি ব্লিডিং হয়, সেটা সবসময় এমার্জেন্সি। তখনই আমাদের অ্যাটলিস্ট তাকে হসপিটালে আসা দরকার, আমাদের হিমাটোলজিস্টের কনসাল্ট করা দরকার, ইমিডিয়েট মেজার। আচ্ছা ম্যাম, প্লেটলেট কমে যাওয়াটা যেরকম ক্ষতিকারক, তো প্লেটলেট বেড়ে যাওয়াটাও নিশ্চয়ই সেরকমই ক্ষতিকারক? হ্যাঁ, প্লেটলেট কমে যাওয়া যেরকম ব্লিডিং করে, প্লেটলেট বেড়ে গেলেও আমাদের এরকম থ্রম্বোসিস, ক্লটিং ডিফেক্ট এগুলো হতে পারে। তো সেক্ষেত্রেও আমাদের পরামর্শ করতে হবে, হেমাটোলজিস্টে আমাদের কাছে আসা উচিত। এগুলো বিভিন্ন কারণে হতে পারে। সাময়িকভাবে ইনফেকশন থেকে প্লেটলেট বেড়ে যেতে পারে, যেটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ থ্রম্বোসাইটোসিস। বাকি ইটি বলে, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, এরকম একটি ডিজিজ হয় কিছু কিছু ব্লাড ক্যান্সারে, সিমটমে ওরকম প্লেটলেট বেড়ে যেতে পারে। তো এগুলোকে আমাদের সচেতন হতে হবে। আচ্ছা, প্লেটলেট কমে গেলে আপনি কিছু সিমটম বলেন, যেটা হলো আননেসেসারি ব্লাড লস হতে পারে বা শরীরের মধ্যে কালশিটে দাগ হতে পারে, কিন্তু প্লেটলেট যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি কি জিনিস হয়? হ্যাঁ, সে প্লেটলেট বেড়ে গেলেও আমাদের থ্রম্বোটিক রিস্ক বেশি হতে পারে, আমাদের স্ট্রোক হওয়ার চান্স বেশি হতে পারে, সেটা ব্রেন স্ট্রোক, হার্ট, এগুলো, বা কখনো কখনো কিছু রোগে না আনইউজুয়াল সাইট, যেগুলোকে আমরা বলি যে পোর্টাল ভেন থ্রম্বোসিস বা রেটিনাল ভেন, এগুলোতেও আনইউজুয়াল সাইট হয়। সেটাও আমাদের বিশেষ
ব্লাড ডিসঅর্ডারের মধ্যে পড়ে, সেগুলোতে আমাদের এক্সটেন্সিভ তখন আমাদের দেখতে হয়। তাহলে এই যে ধরুন আমাদের হার্ট অ্যাটাক হয়, তাহলে ওয়ান অফ দ্য রিজন অফ আপনার কি বলে প্লেটলেট বেড়ে যাওয়া? তো এটা সবসময় নয়, এগুলো রেয়ার কজ, বাট কিছু কিছু ব্লাড ডিসঅর্ডারে যখন, যেমন আমরা বলি ইটি বা এসেনশিয়াল থ্রম্বোসাইটোমিয়া, এতে আমাদের প্লেটলেট বাড়তে পারে, সেক্ষেত্রে স্ট্রোকের হার বাড়ে। এবং স্ট্রোকের তো অনেক কারণ কারণ। সবসময় ব্লাড মানে ডিসঅর্ডার, আমি ওটাই বলছি, ওয়ান অফ দ্য রিজন। সেটা আমাদের দেখে, বাকি প্যারামিটার্স দেখে, সিমটম দেখে, সেগুলো আমাদের। অ্যানিমিয়া কি, আর এটা কি কি কারণে হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এটাতে যখন আমাদের রক্তের হিমোগ্লোবিন লেভেল কম হয়, WHO হিসাবে যদি একজন মেল পার্সনের লেস দ্যান 13 গ্রাম পার ডিএল, একজন ফিমেলের লেস দ্যান 12 গ্রাম পার ডিএল হয়, তাকেই আমরা অ্যানিমিয়া বলি। কিন্তু এই অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে। এক তো হচ্ছে, আমি যদি বলি, এক তো হচ্ছে যে আমাদের এটা যদি আমরা আমাদের বোন ম্যারো থেকে, আমাদের তো আরবিসি 3টে উপাদান আছে, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। তো আরবিসি আমাদের কেন কম হতে, হিমোগ্লোবিন মানে আরবিসি ডিফেক্ট, এবার এটা কেন কম হতে পারে? আইদার হচ্ছে প্রোডাকশন, যেটা প্রোডাকশন হওয়ার কথা সেটা প্রোডাকশন হচ্ছে না। এবং কেন হচ্ছে না, সেখানে আমাদের প্রোডাকশনের জন্য কিছু জিনিস দরকার, যেরকম আয়রন, B12, এগুলো যদি আমাদের পরিমিত না থাকে, সেক্ষেত্রে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যে আমাদের সেই জিনিস নেই, সেই জন্য হতে পারে। বা হতে পারে বেশি ভেঙে যাচ্ছে, যেটাকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া। তো সেক্ষেত্রে আমাদের জন্ডিস হতে পারে, বা আমাদের গলস্টোন, এগুলো সিমটম হতে পারে, সেগুলোকে বলা হয় যে হিমোলাইটিক অ্যানিমিয়া। তো সেই রকম একটা হতে পারে। আর হতে পারে যে প্রোডাকশন হচ্ছে কিন্তু এটা হচ্ছে ডিফেক্টিভ। যে এগুলো আমাদের হতে পারে বিভিন্ন ব্লাড ডিসঅর্ডারে, আমরা MDS, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এরকম ব্লাড ডিসঅর্ডারগুলোতে হতে পারে যে যেগুলো আমাদের প্রোডাকশান হচ্ছে কিন্তু সেটা ডিফেক্টিভ প্রোডাকশান, সেটা একটা ক্যাটাগরি। আর যেটাকে আমরা বলি লিউকেমিয়া, যেখানে আমাদের ইম্যাচিওর সেলস, যেরকম ক্যান্সার সেলসগুলো ইম্যাচিওর সেলস, সেইগুলো হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের ভালো সেলস যেগুলো থেকে রক্ত তৈরি হয় সেগুলো গ্রো করতে পারছে না, তো তাকে আমরা বলি লিউকেমিয়া। আচ্ছা, তো এইরকম বিভিন্ন কারণেরই লক্ষণটা অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা ম্যাম, হেমাটোলজির একটা বড় পার্ট থ্যালাসেমিয়া, তো আপনি যদি সহজ ভাষায় আমাদের বোঝান যে থ্যালাসেমিয়া কি, আর এটা কি কি কারণে হয়? থ্যালাসেমিয়া মূলত একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, যেটা বাচ্চা নিয়ে জন্মায়। তো এটার ক্ষেত্রে হিমোগ্লোবিন সিনথেসিস ডিফেক্ট হয়, যেটা আমরা বলি বিটা গ্লোবিন জিন, সেটা অ্যাবসেন্ট বা রিডিউসড হওয়ার জন্য হয়। তো তো সেটা আমাদের স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রতিরোধ সম্ভব। এটা ইনহেরিটেড কিন্তু প্রতিরোধ যোগ্য। এখানে থ্যালাসেমিয়া নিয়ে কতটা আমাদের সমাজের সচেতনতার প্রয়োজন, আর কতটা আপনার মনে হয় আছে? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যেহেতু এটা প্রতিরোধযোগ্য, এটা প্রতিরোধ করা সম্ভব, যে থ্যালাসেমিয়া মেজর বার্থ প্রতিরোধ করা সম্ভব। এবং থ্যালাসেমিয়া এরকম ডিজিজ যেটা শুধু রুগীর যে রক্ত নিতে হচ্ছে, তার একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হচ্ছে, তার পরিবারের প্রতি, পরিবারের লোকজনদের একটা লাইবিলিটিস থাকছে, এবং সমাজের একটা কিন্তু বড় বার্ডেন এই থ্যালাসেমিয়া ডিজিজ। তাই এটা আমাদের সচেতন হওয়া দরকার। যেটা আমি বলবো যে এটা বিভিন্ন স্তরে, যেটা হচ্ছে যে আমাদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা দরকার, প্রি ম্যারাইটাল স্ক্রিনিং, P&D, প্রি ন্যাটাল ডায়াগনোসিস, যখন দুজন পেরেন্টস যদি কেরিয়ার হয় তাহলে প্রি ন্যাটাল ডায়াগনোসিস, তাদের জেনেটিক কাউন্সেলিং করা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো এগুলোর মাধ্যমে আমাদের কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তাহলে থ্যালাসেমিয়া যদি কেরিয়ার হয়, সেক্ষেত্রে বিয়ে করা উচিত না উচিত? দেখুন,
কেরিয়ার হলে দুজনেই যদি কেরিয়ার হয় প্রত্যেকটা কনসেপশনে 25% হচ্ছে রিস্ক থাকে আচ্ছা। যে থ্যালাসেমিক মেজর বার্থ হবে, তার রক্ত লাগবে। তো কিন্তু সেভাবে তো সবসময় বিয়ে করা হয় না। সেক্ষেত্রে আমাদের জেনেটিক কাউন্সেলিং করতে হবে এবং প্রিনেটাল ডায়াগনোসিস তাদের আমাদের সাথে কনসাল্ট করতে হবে এবং তাদের P&D যেটা আমরা বলি যে প্রথম মাসে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে, সেটার ক্ষেত্রে আমরা এরকম সিভিএস স্যাম্পলিং বিভিন্ন পদ্ধতি আছে, সেখান থেকে আমাদের প্রিনেটাল ডায়াগনোসিস করে আমরা বুঝতে পারি যে শিশুটি থ্যালাসেমিক মেজর আছে বা কি তার মিউটেশনাল স্ট্যাটাস, সেগুলো দেখে আমরা তাকে অ্যাডভাইস করি। মানে এরকম কি দেখা গেছে যে হয়তো বাবা মায়ের থ্যালাসেমিয়া কেরিয়ার আছে বা বাবা বা মা যে কোনো একজন থ্যালাসেমিয়া কেরিয়ার, কিন্তু বাচ্চা থ্যালাসেমিয়া মুক্ত, এরকম কোনো কেস আছে? যদি মা বাবার দুজনের মধ্যে একজন পেরেন্টের কেরিয়ার হয়, আরেকজন পেরেন্ট যদি নর্মাল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ভয় নেই। সেক্ষেত্রে বাচ্চা যদি অ্যাফেক্টেড হয় সে কেরিয়ার হবে, আর কেরিয়ার কোনো রোগ নয়, তাদের নিয়মিতভাবে রক্ত দরকার হয় না। কিন্তু যদি মা বাবা দুজনেই কেরিয়ার হয় তখন প্রত্যেকটা কনসেপশনে 25% চান্স থাকে। সেক্ষেত্রে আমরা আগে থেকে জানা থাকলে সেটা আমরা প্রিনেটাল ডায়াগনোসিস করে আমরা দেখে নিতে পারি। আর ধরুন থ্যালাসেমিয়া কি একবারে সারে না? হ্যাঁ, থ্যালাসেমিয়া মেন ট্রিটমেন্ট এখন আমাদের এতদিন ধরে যা ছিল আমরা জানছি যে তাদের রক্ত দিতে হয় এবং তাদের শরীরে অতিরিক্ত লোহা জমে যায়, তার জন্য আমাদের কিলেশন থেরাপি সেটা হচ্ছে মেন স্টে ছিল। কিন্তু এটা দিয়ে এটা কিওর হয় না, বরং এত রক্ত নেওয়ার জন্য তাদের হার্ট কার্ডিওপ্যাথি এবং বিভিন্ন এন্ডোক্রিনোপ্যাথি এগুলো হতে থাকে। তো এটা তো সলিউশন নয়, এর কিন্তু একমাত্র কিউরেটিভ অপশন হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, আচ্ছা, যেটাকে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট বলি। তো এটা দিয়ে কিন্তু সুস্থ নর্মাল জীবন ফিরে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আর বারবার ব্লাড ট্রান্সফার করার দরকার না, সেক্ষেত্রে মোর দ্যান 90% যদি ম্যাচ সিবলিং থাকে, মোর দ্যান 90% কেসে ট্রান্সফিউশন ফ্রি লাইফ। আর আমাদের দেশে এখনো অবধি কি ধরনের মিথ আছে থ্যালাসেমিয়া নিয়ে? থ্যালাসেমিয়া নিয়ে এক তো হচ্ছে যে থ্যালাসেমিয়া কেরিয়ার, তারা থ্যালাসেমিয়ার রোগগ্রস্ত ভাবে, এবং কিন্তু সেটা যে কোনো রোগ নয়, থ্যালাসেমিয়া কেরিয়ার কিন্তু কোনো রোগ নয়, সে আমাদের মতো নর্মাল লাইফ লিড করতে পারে, তার রক্ত দরকার হয় না। কিন্তু তার এটা জানার দরকার যাতে দুজন কাপল যাতে কেরিয়ার বলে আমাদের সচেতন হতে হবে। তো থ্যালাসেমিয়া কেরিয়ার কিন্তু কোনো অসুখ নয়। প্লাস বিয়ের আগে একবার টেস্ট করে নেওয়া উচিত, প্রিম্যারিটাল টেস্ট করা একদম ম্যান্ডেটরি। আপনি যেটা অনেকক্ষণ ধরে বলছেন যে স্টেম সেল ট্রান্সপ্লান্ট, এটা কিভাবে হয়? হ্যাঁ, স্টেম সেল ট্রান্সপ্লান্ট এটা হচ্ছে যেটা আমরা করি এখন, সেটার জন্য কোনো সার্জারি দরকার হয় না। সেটা যেরকম ব্লাড কালেকশন করা হয়, যেরকম আমরা রক্ত দান করি, ওরকমই এটা এতই সহজ পদ্ধতি। কোনো একটা মেশিনের দ্বারা সেখান থেকে আমরা স্টেম সেল, যেগুলো সুস্থ সেল, সেগুলোকে আমরা কালেক্ট করি। যদি অটোলগাস ট্রান্সপ্লান্ট বলে যে ট্রান্সপ্লান্ট হয় সেক্ষেত্রে পেশেন্টের থেকে, এবং যেটা যদি অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট যেটা আমরা বলছিলাম সেটা ডোনারের থেকে কালেকশন করা হয়। আর এটা কোন ধরনের রোগীর ক্ষেত্রে লাগে? দেখুন, অটোলগাস ট্রান্সপ্লান্ট মূলত যেগুলো আমরা মাইলোমা, লিম্ফোমা, এগুলোতে আমরা অটোলগাস ট্রান্সপ্লান্ট করি। অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট আমরা করি হাই রিস্ক AML, রিফ্র্যাক্টরি ALL, অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, এগুলোতে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট কিউরেটিভ। আপনার কেরিয়ারে 50-এরও বেশি আপনি স্টেম সেল ট্রান্সপ্লান্ট করেছেন, এখান থেকে আপনি কি ধরনের অভিজ্ঞতা পেয়েছেন?
হ্যাঁ, এখানে আমি ৫০-এরও বেশি ট্রান্সপ্লান্ট করেছি। এর মধ্যে অটোলগাস ট্রান্সপ্লান্ট, হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট, ফুল ম্যাচ ট্রান্সপ্লান্ট সব ধরনেরই। ইভেন আমি গ্রাফট ম্যানিপুলেশন কিছু ট্রান্সপ্লান্ট যেটা নোভেল টেকনিকে এসেছে, সেরকমও কিছু করেছি। তাতে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই না, মোর দ্যান 90% পেশেন্টরা সবাই ভালোই আছে এবং তারা সুস্থ জীবন ফিরে পেয়েছে, রোগমুক্ত। আর এটা কতদিন লাগে সুস্থ হতে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই ট্রান্সপ্লান্টের পর? মোটামুটি ৬ থেকে ১২ মাসের মধ্যে তারা সুস্থ কর্মজীবনে ফিরতে পারেন। কিন্তু ১ম ১০০ দিন তাদের আমরা বলি যে কাছাকাছি থাকতে এবং তাদের কিছু অসুবিধা হলে আমাদের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট যোগাযোগ করতে। কারণ ইমিউনিটি লো থাকে, ইমিউনিটি ফুল ডেভেলপ করতে সময় লাগে ৬ থেকে ১২ মাস। আচ্ছা, কার টি সেল থেরাপি এটা কি? কার টি সেল এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানের নতুন অ্যাডভান্সমেন্ট, যেটাকে বলেন কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি। এটার জন্য ডোনার লাগে না এবং এটা এখন গেম চেঞ্জার। কারণ অনেক ক্ষেত্রে কেমো কাজ করে না, যে ক্যান্সারের কেমো পুরো নির্মূল করতে পারছে না। ট্রান্সপ্লান্ট করার জন্য জায়গায় যতটা আমাদের রোগ কন্ট্রোল করার দরকার সেই জায়গাতে আমরা নিয়ে যেতে পারছি না ওষুধ দ্বারা, ট্রান্সপ্লান্টও তার হচ্ছে না। সেই সব ক্ষেত্রেও কার টি সেল থেরাপি দিয়ে আমরা দীর্ঘমেয়াদী পেশেন্টকে সুস্থ রাখতে পারি। তো এই পদ্ধতিতে কার টি সেল থেরাপি এভাবেই করা হয় যে আমরা পেশেন্টেরই টি সেলসগুলো আমরা কালেক্ট করি, ডোনার লাগে না। সে তারপরে সেটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে তাকে আবার সেই সুস্থ ফিরিয়ে দেওয়া হয়। তো এগুলো তখন সেই টি সেলসগুলো টিউমার সেলসকে কিল করে। তো এটারও আউটকাম এখন ভালো সিলেক্টেড পেশেন্টসের। আর আগামী ১০ বছরে আপনি এই ব্লাড ক্যান্সারের কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আগামী ১০ বছরে হেমাটোলজিতে অনেক অ্যাডভান্সমেন্ট। এখন যেটা আমরা দেখি যে এমআরডি গাইডেড থেরাপি, যতটা রোগ কতটুকু রোগ আছে সেটা আমরা অ্যাসেস করি নতুন টেকনিকের মাধ্যমে এবং ততটা কেমো দিই। লাইফ লং যে কেমো দিচ্ছি এরকম নয়, টার্গেটেড থেরাপি আছে যেগুলো দিয়ে আমরা অনেক সময়ই সুস্থ জীবন আমরা দিতে পারছি এবং সেগুলো খুব ওয়েল টলারেটেড। তাছাড়া হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, সেলুলার থেরাপি, এগুলো এখন মানুষকে সুস্থ জীবন পেতে সাহায্য। আচ্ছা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কি তাহলে ট্রিটমেন্টের জন্য লাগছে, মানে ক্যান্সার ট্রিটমেন্ট প্লাস নন ক্যান্সার? হ্যাঁ, নন ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে থ্যালাসেমিয়া ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, এইগুলোতে। আর ক্যান্সারের মধ্যে হচ্ছে মাল্টিপল মাইলোমা আমরা করছি, রিফ্র্যাক্টরি ALL, হাই রিস্ক AML। তো এগুলোতেও আমরা যদি সময় মতো ট্রান্সপ্লান্ট করতে পারি আমরা কিন্তু কিউরেটিভ অপশন হিসেবে তাদের নর্মাল জীবন দিই। আচ্ছা, একজন রোগীর বোন ম্যারো বায়োপসি কখন প্রয়োজন হয়? যখন আমরা সিবিসি, যেরকম রুটিন সিবিসিতেও আমরা যখন দেখি যে কোনো কিছু অ্যাবনর্মালিটি আছে, যে তার এই যে 3টি উপাদান হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা বা প্লেটলেট বা অনুচক্রিকা, এগুলোর কোনো কিছু প্রবলেম আছে, তখন সাবসিকুয়েন্টলি আমরা তাদের আরও কিছু টেস্ট করতে দিই। সেগুলো দেখে আমরা ডিসিশন নিই যে তার বোন ম্যারো করতে হবে কি না। বাট হ্যাঁ, সিবিসি একটা ইউজফুল টুল আমাদের কাছে। আর এই বায়োপসি কি খুব পেইনফুল হয়? বায়োপসি এবার আমি বলি, যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা তাকে পুরো অজ্ঞান করা হয় না। সেটা আমরা কোমরে যেটা বলে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ব্যাক থেকে আমরা বায়োপসি নিই আর সেখান থেকে সেই জায়গাটা লোকালি অবশ করে দেওয়া হয়। তো প্রসিডিওরটা করতে 10 to 15 মিনিটসই লাগে। তো সেটা ওপিডি বেসিসেও করা যায়, তার জন্য যে ভর্তি হতে হবে এরকম নয়, কিন্তু নিশ্চয়ই সেটা কোনো হসপিটাল সেট আপে করা হয় সব রকম প্রিকশনস নিয়ে। তো সেক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা তাকে পুরো অজ্ঞান করি না, কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটা আমাদের তাকে সিডেশনের আন্ডারে আমরা করি। আর এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের খরচা কিরকম আসে?
হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এখন টাইপ অফ ট্রান্সপ্লান্টের ওপরে তার খরচা নির্ভর করে। করে। যেমন হচ্ছে অটোলগাস ট্রান্সপ্লান্ট, যেটা আমরা হুম, বলছিলাম যাতে ডোনার লাগে না, মায়োলোমা বা লিম্ফোমা। হুম, তো মায়োলোমাতে মোটামুটি 8 lakhs, লিম্ফোমা 10, তো অটোলগাস মোটামুটি উইদিন 10 lakhs, অ্যালোজেনিক যদি ফুল ম্যাচ হয় 15 lakhs, এবং হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট 25 to 28 lakhs এগুলো। হ্যাঁ, কার্টি থেরাপি একটু কস্টলি, কার্টি থেরাপি অ্যারাউন্ড 40 lakhs, এবং হাফ ম্যাচ অ্যারাউন্ড 35 lakhs। বাট এগুলোর জন্য অনেক সাপোর্ট সিস্টেম আছে। তো সেটার জন্য এই আয়ুষ্মান সরকারি প্রচেষ্টা, সিএম ফান্ড, পিএম ফান্ড, বাকি কিছু এনজিওর সাপোর্ট থাকে। তো এরকম ফান্ডিং সাপোর্ট আছে, এটা পসিবল। হ্যাঁ, কারণ এটা অনেক খরচা সাপেক্ষ, মানে সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু এটার মাধ্যমে আমরা কেমো ফ্রি লাইফ দিতে পারি, এবং কেমো কিন্তু রোগকে কন্ট্রোল করে। কেমো দিয়ে কিন্তু কিউরেটিভ হয় হচ্ছে না। না। তো এটা একটা কিউরেটিভ অপশন, কোয়ালিটি অফ লাইফ। তো যদি সেটা ঠিক সময় আমরা করতে পারি, কিন্তু সাপোর্ট সিস্টেম আছে, আচ্ছা। এবং এখান থেকে অনেকটাই সাপোর্ট সিস্টেম আছে। থ্যালাসেমিয়ার জন্য, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য সরকারি সাহায্য আছে। তো বিভিন্ন রকম ফান্ড বা এনজিও এতে তার সাপোর্ট আছে, তো যাতে এটা মানুষে পায়। আচ্ছা, এই ধরনের সংস্থার সাথে যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করতে হবে, কিছু আইডিয়া দিতে পারবে? সেটা সেগুলো আমাদের যখন আমাদের কনসাল্ট করবে তখনই আমরা আপনারা ওগুলো গাইড করেন, পলিসি অনুযায়ী তারা গাইড করা হয়, সেগুলো তাদের গাইড করা হয়, তাদের যত এনজিও সাপোর্ট সেগুলো দেওয়ানোর চেষ্টা করা হয় যাতে হ্যাসেল ফ্রি হয়। যাতে হ্যাসেল ফ্রি হয়। তারপর সেরকম রয়েছে, আমাদের টিম আছে। আচ্ছা, লাইফস্টাইলের উপরে কি ব্লাড ডিসঅর্ডার ডিপেন্ডেন্ট? সেভাবে বলতে গেলে সবসময় ব্যালেন্স ডায়েট অ্যান্ড হেলদি লাইফস্টাইল এগুলো করলেই হচ্ছে যেটা আমরা আমার হেমাটোলজির দিক থেকেও আমি এটাই বলবো। কিন্তু যে ওয়ার্নিং সাইন্সগুলো যেগুলো আমরা বলছিলাম, যে কোনো ড্রামাটিক সিমটম নয়, দুর্বল লাগা, ওজন কমে যাওয়া, এগুলো আমরা অনেক সময় ইগনোর করি, সেইগুলো হলেও আমাদের কিন্তু সচেতন হতে হবে। অ্যাটলিস্ট সিবিসি করিয়ে আমাদের রুটিনলি চেক আপ করতে হবে। আর স্মোকিং বা অ্যালকোহল এটার সাথে কি ব্লাড ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়? এইরকম ডাইরেক্ট কিছু নেই, কিন্তু এগুলো অ্যাভয়েড করাই উচিত। সবসময় বলবো যে হেলদি লাইফস্টাইল। আর হেলদি ব্লাড এটা রাখতে গেলে আমাদের কি ধরনের লাইফস্টাইল হওয়া উচিত? হেলদি ব্লাড রাখতে গেলেও যে ব্যালেন্স ডায়েট, মানে অ্যানিমাল প্রোটিনস যেগুলো তা থেকে আমাদের হেমাটোনিক্স হয়, হেলদি ব্যালেন্স ডায়েট, নিউট্রিশন একটা ফ্যাক্টর, আর হেলদি লাইফস্টাইল। আচ্ছা, এবার আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে আসছি। একটা ব্লাড টেস্ট যা প্রত্যেকেরই বছরে একবার করে করা উচিত। কমপ্লিট হিমোগ্রাম। আচ্ছা, ব্লাড ক্যান্সার নিয়ে সবচেয়ে বড় মিথ কি? থ্যালাসেমিয়া কেরিয়ার মানে থ্যালাসেমিয়া ডিজিজ। কি ধরনের খাবার ব্লাড সুস্থ রাখে? ব্যালেন্স ডায়েট একটা অভ্যাস যা রক্তের রোগের ঝুঁকি কমায়। ব্যালেন্স ডায়েট যেরকম বললাম, তার সাথে হেলদি লাইফস্টাইল। আর যদি কোনো সিমটমস হয় তাহলে সঙ্গে সঙ্গে সচেতন হওয়া। একটা স্বাস্থ্যবাণী যেটা আপনি আমাদের প্রত্যেকটা দর্শককে দিতে চাইবেন। অ্যাওয়ারনেসটাই ব্লাডের বড় কথা। তো লিসেন টু ইউর বডি, ডু নট ইগনোর ওয়ার্নিং সাইন্স। আচ্ছা, এবার আমরা এতক্ষণ অনেক খুব সিরিয়াস টপিক নিয়ে ডিসকাস করলাম। এবার আপনার একটুখানি পার্সোনাল লাইফে আমরা জানতে চাই, পার্সোনাল লাইফ সম্পর্কে আপনি কি ধরনের খাবার খেতে ভালোবাসেন? তো চাইনিজ খাবার। ফেভারিট রেস্টুরেন্ট? চাইনা। ওকে। আপনার রোল মডেল? আমার বাবা আমার রোল মডেল। আমার বাবাও ডাক্তার ছিলেন, 30 বছর প্র্যাকটিস ছিল। তো আমার বাবাকে দেখে আমার এই ডাক্তারি সাবজেক্ট ভালো লাগা। আপনার ফেভারিট সিঙ্গার? আশা ভোসলে। আপনার এই ব্যস্ততা লাইফের মধ্যে যখন আপনি ফ্রি টাইম পান তখন আপনি কি করেন, কি করতে ভালোবাসেন? আমার মিউজিক। আচ্ছা, এটা আমার খুব ভালো লাগে।
আপনার ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন? হিল। আজকে যে আমাদের এই এপিসোডটা দেখছেন তার মধ্যে যদি কোনো একজনের ক্যান্সার হয় বা কোনো ব্লাড ডিজিজ বা ব্লাড ডিসঅর্ডার নিয়ে উনি ভুগছেন, সেই সব পেশেন্টের জন্য আপনি কি বার্তা দেবেন? যে আজকের এটা আমাদের এই ডিসকাশনের মধ্যে দিয়ে যদি আমরা তাদের বোঝাতে পারি হুম। যে আর্লি ডিটেকশন সেটাই কিন্তু ট্রিটমেন্ট হুম, হুম। সফল হওয়ার একটা প্রধান স্টেপ। অনেক সময় আমাদের কাছে পেশেন্ট যখন আসে অনেক রক্ত পেয়ে ইনফেকশন হয়ে গেছে, তখন আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হয়, তখন অনেকটা লেট। তো আর্লি যেটা আমরা ডিসকাস করছিলাম যে এই সিমটমস যেগুলো করলে আর্লি ডিটেকশন হলেই কিন্তু ট্রিটমেন্টের দ্বারা সুস্থতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, সুস্থতা হারও বেড়ে যায়। সুস্থতার হারও বেড়ে যায়। কারণ আমাদের রোগ নয়, আমাদের তো রোগীকে ট্রিট করতে হবে। এবার সেই রোগীর ওপর তার তার নিজের স্বপ্ন, তার পরিবারের স্বপ্ন। তো সেই জন্য সচেতনতাই কিন্তু মূল। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এত সুন্দরভাবে আমাদের বোঝালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। অবশ্যই শরীর যখন ছোট ছোট সংকেত দেয়, একদমই অবহেলা করবেন না। অকারণে দুর্বল লাগা, মাঝে মাঝে জ্বর হওয়া, শরীরে কালসিটে পড়া বা অ্যানেমিয়া বা শরীরের মধ্যে প্লেটলেট কমে যাওয়া, এগুলো সব সাধারণ সমস্যা, কিন্তু এগুলি এড়িয়ে চলবেন না। আর্লি ডায়াগনোসিস সেভস লাইফ। ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই শেয়ার করুন, হয়তো এই ভিডিওটি অন্য কারোর উপকারে লাগতে পারে। আর এই ধরনের ভিডিও বা এই ধরনের ইনফরমেশন পেতে আমাদের এই ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।